গুড ইভিনিং, দেখছেন নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি আমি রুমেলা আপনাদের সঙ্গে। সংখ্যালঘু অত্যাচার এবার মানল বাংলাদেশ। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশের বিক্রম মিশ্রির সফরের পর নতুন তথ্য বাংলাদেশে 26 সংখ্যালঘু ধর্মস্থানে হামলা, সংখ্যালঘু অত্যাচারে 88টি মামলা বাংলাদেশে। আর বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারে গ্রেফতার শতাধিক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার তা মানল অবশেষে পড়শি রাষ্ট্র। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশে। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পর নতুন তথ্য বাংলাদেশে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে, এবং তারা বলছেন যে এই যে সংখ্যাটা 88 যা বলা হচ্ছে তা নয়, তা আরো বেশি। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সহকর্মী নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, অবশেষে সংখ্যালঘু অত্যাচারের কথা মানল তারা। একেবারেই দেখো, সংখ্যালঘু অত্যাচার নিয়ে গত অগস্ট থেকে ভারতের যা স্ট্যান্ড ছিল তার পরিপ্রেক্ষিতে বরাবর বাংলাদেশ বলে এসেছে এই সবকিছুই ভারতীয় মিডিয়ার তৈরি ভুল রিপোর্ট, ভুল তথ্যের আধারে তারা এসব বলছেন। এবং সাম্প্রতিকতম যখন ঘটনাটি ঘটে সেখানেও কিন্তু এই যখন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল তাতেও উল্লেখ করা হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা ঘটছে সেটা ইন্টারনাল ম্যাটার, এবং এর থেকে অনেকটাই বেশি মিডিয়ায় বাড়িয়ে চড়িয়ে বলা হয়েছে। কিন্তু বিক্রম মিশ্রির এই বাংলাদেশ সফরের পরেই কিন্তু দেখা গেল বাংলাদেশ সরকারের তরফ থেকে এই বিবৃতি দিয়ে তারা স্বীকার করে নিলেন যে এখনো পর্যন্ত 88টি ঘটনার মামলা রুজু হয়েছে এবং শতাধিক গ্রেপ্তার হয়েছে। যদিও যেমনটা তুমি বলছিলে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনীতিকরা ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছেন যে এই সংখ্যাটা 88 নয়, হাজারেরও বেশি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন বাংলাদেশে। তবে এটাকে ভারত কোথাও একটা গিয়ে তাদের কূটনৈতিক জয় হিসেবেই দেখছে, তার কারণ অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এতগুলো মাস ধরে বাংলাদেশের তরফ থেকে তাদের তদারকি সরকার এবং যারা এই মুহূর্তে তদারকি সরকারের দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকেই বারবার করে এই ঘটনা অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি আক্রমণের ঘটনাটা সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নজর থাক মৈত্রী, এবং আপনাদের বললাম কিছুক্ষণ আগে এই নিয়ে রাজনৈতিক চাপানোতে শুরু হয়ে গিয়েছে, শুনবো সেরকমই প্রতিক্রিয়া। Now government should come to the floor of the house. Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position. এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে, কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো। গুড ইভিনিং, দেখছেন নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি আমি রুমেলা আপনাদের সঙ্গে। সংখ্যালঘু অত্যাচার এবার মানল বাংলাদেশ। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশের বিক্রম মিশ্রির সফরের পর নতুন তথ্য বাংলাদেশে। 26 সংখ্যালঘু ধর্মস্থানে হামলা, সংখ্যালঘু অত্যাচারে 88টি মামলা বাংলাদেশে। আর বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারে গ্রেফতার শতাধিক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি,
বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার তা মানল অবশেষে পড়শি রাষ্ট্র। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশে। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পর নতুন তথ্য বাংলাদেশে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। ইতিমধ্যে আপনারা জানেন যে গত সোমবারই বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি নয়াদিল্লির দূত হয়ে পৌঁছে গিয়েছিলেন পড়শি রাষ্ট্রে, এবং সেখানে বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে, তদারকি সরকারের প্রধান। এবং তারপর সেখানে কি আলোচনা হয়েছে, ভারতে ফিরে এসে স্ট্যান্ডিং কমিটিকে ইতিমধ্যেই ব্রিফ করতে পৌঁছে গিয়েছেন বিক্রম মিশ্রি। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, সেখানে কড়া নিরাপত্তা। ত্রিপুরার আখাউড়া সীমান্ত সেনা মোতায়েন রয়েছে। ঢাকা থেকে লং মার্চ বিএনপি যুব মোর্চা। ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ। ইন্দো বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে কড়া পাহারা। जैसे कि यार दुजনের পারমিশন নিয়েছে, একদম দুজন আই যাবে। আমার নামটা कुछ दिनों से ऑलरेडी हम लोग इधर इंटीग्रेटेड चेक पोस्ट अखौरा के पास फिक्स पिकेट लगा दिया है। इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है, और बॉर्डर एरियाज में भी हम लोग बीएसएफ के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं। जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है 2021, सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है। पूरा जो सेंसिटिव एरियाज है, कम्युनली सेंसिटिव एरियाज है, इस सब में पीस रखने के लिए जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है। বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের প্রমাণ। হুমকির মুখে পালিয়ে ভারতে নাবালিকা। ইসকন ভক্তির জন্য বাংলাদেশে সেই নাবালিকাকে হুমকি, প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে নাবালিকা। বাংলাদেশ থেকে কেন আসলে? আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের প্রমাণ, হুমকির মুখে পালিয়ে ভারতে নাবালিকা। চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়ার ফতেপুর যে বিওপি এলাকা রয়েছে, সেই বিওপি এলাকা ওই বাংলাদেশি নাবালিকা, তাকে কিন্তু বিএসএফ আটক করে চোপড়া থানা পুলিশের হাতে দিয়েছে। এবং চোপড়া থানা পুলিশ কিন্তু ওই নাবালিকার কাছ থেকে তার যে আত্মীয় রয়েছে, সেই আত্মীয় জলপাইগুড়ি এলাকার বাসিন্দা, তার আত্মীয় তার ফোন নম্বর পায়। ফোন নম্বর পাওয়ার পরে ওই আত্মীয় কিন্তু ছুটে আসে থানায়। যেটা ওই আত্মীয়র কাছ থেকে যেটা জানা গেছে যে ওই নাবালিকা পঞ্চনগর জেলার বাসিন্দা বাংলাদেশের, এবং তার পরিবার এবং তিনি ইসকন ভক্ত ছিলেন, এবং তার ইসকন ভক্ত থাকাতে কিন্তু তার পরিবার এবং তার উপরে কিন্তু অত্যাচার হুমকি মুখে পড়তে হতো। এবং সেই অত্যাচার হুমকির থেকে বাঁচতে কিন্তু ওই নাবালিকা ভারতে ভূগর্ভে কিন্তু প্রবেশ করতে বিএসএফ এর হাতে আটক হয়ে যায়। এরপরই বিএসএফ চোপড়া থানা পুলিশের হাতে তুলে দেয়, এবং চোপড়া থানা পুলিশ কিন্তু গতকাল রাতে ওই নাবালিকাকে হোমে পাঠিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই যে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার, তা কিন্তু রীতিমতো প্রমাণিত হতে শুরু করেছে। রুমেলা, বেশ। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে এক যুবক। রংপুরের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সেই যুবক। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে যুবক। রাজগঞ্জে পুলিশ উদ্ধার করে আদালতে পেশ করে তাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতেও এক যুবক। রংপুরের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সেই যুবক। শান্তনু আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। শান্তনু, সম্প্রতি যে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং তার জেরে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এই যুবকের দাবি তাদের ছেলে এবং তার পরিবার কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।
ঠিক সেইভাবেই ট্রান্স হয়ে সে পালিয়ে এসেছিল ভারতে, এবং ভারতে তার আসার মূল উদ্দেশ্যই ছিল সে নিরাপত্তা, কারণ সে রীতিমতন আতঙ্কিত ছিল তার নিজের এলাকায়, এবং সেই এই এলাকায় আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচানোর জন্যই তার দাবি সে ভারতে পালিয়ে এসেছিল। গতকাল রাতেই কিন্তু ভারতবর্ষের যে সীমান্ত রয়েছে, রাজগঞ্জের সীমান্ত এলাকা দিয়েছে রুখিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা চালাচ্ছিল, এবং সেই সময় কিন্তু বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যায় এবং বিএসএফ তাকে আটক করে, এবং আটকের পর জিজ্ঞাসাবাদ করে তিনি পুলিশের রাজগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়, এবং রাজগঞ্জ থানা পুলিশ আজ তাকে জিজ্ঞাসাবাদের পর জলপাইগুড়ি আদালতে হাজির করে, এবং জলপাইগুড়ি আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত এই যুবকের যা দাবি, পুলিশ এবং বিএসএফ সূত্রে যা খবর, তাতে হচ্ছে এই পরিবার, এই যুবক এবং তার পরিবার কিন্তু রীতিমতন আতঙ্কিত বাংলাদেশে, কারণ সেই এলাকায় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারেই কিন্তু সেই পরিবারটি পালিয়ে রয়েছে, এবং সেই পরিবারেরই একজন এই যুবক, সে কিন্তু ভারতে মূলত নিরাপত্তার কারণেই সে ভারতবর্ষে পালিয়ে এসেছিল, এবং সেই নিরাপত্তার জন্য তার পালিয়ে আসা, এবং আপাতত চলতি বছর ঘাটাল বানভাসী হয়েছিল। শুধু চলতি বছর কেন, বছরের পর বছর ধরে ঘাটালের এই একই অবস্থা আমরা দেখেছি। কিন্তু ঘাটালবাসী যে সুখবরের জন্য অপেক্ষা করেন তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। ব্যাস, এরপর আপনাদের নজর রাখতে প্রতি বছর বানভাসী ঘাটালের যা অবস্থা হয়, তারপর এটা যেন একটা সুখবর, রাজ্যের টাকাতেই শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন বছরে কাজ শুরু, বিধানসভায় জানিয়ে দিলেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। কথা বলবো, সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আমি নিজে গিয়ে এবার ঘাটালে দেখেছি, যেখানে একেবারে গলা অবধি জল কোথাও কোথাও। ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি প্রত্যেক মানুষ তারা করছিলেন, তাদের মুখে আজকের এই খবর কতটা চওড়া হাসি ফোটালো? দেখো রুমেলা, এক কথায় ঘাটালবাসীর মুখে হাসি ফুটেছে, কারণ তাদের দীর্ঘদিনের যে দাবি ঘাটাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অবশেষে বাস্তবায়িত হতে চলেছে, এবং রাজ্য সরকারের হাত ধরে সেই কথাই জানিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী আজকে বিধানসভায়। আর এর ফলেই কিন্তু ঘাটালবাসী খুশি। মূলত ঘাটালের উপর দিয়ে বয়ে যাওয়া যেসব নদী, চন্দ্রেশ্বর, কোলাটপাই সহ বেশ কিছু নদী খাল, সেই খালগুলিকে সংস্কার করা হবে, তার জন্য কত টাকা সেই বরাদ্দও কিন্তু ঘোষণা করেছেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এক কথায় ঘাটালের যে জলে প্লাবিত হয় প্রতি বছর ঘাটালের লক্ষাধিক মানুষ, সেই জলকে দ্রুততার সহিত বের করে রূপনারায়ণে কিভাবে ফেলা হবে, এই নিয়েই কিন্তু পরিকল্পনা সেই বাম আমল থেকে হয়ে এসেছিল, এবং তারপর প্রতিবারেই কিন্তু ভোট আসলে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি উস্কিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভোট বৈতরণী পার করেছেন। কিন্তু 2024 বিধানসভা লোকসভা ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। কি বলেছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, একবার শুনিন। ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে। সেচ দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি। জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আমরা জনপ্রতিনিধি যারা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের ইনভলভ করছি। আমি নিজে বারবার গেছি। আবার টপ প্রায়োরিটি ঘাটাল মাস্টার প্ল্যান। যতই বঞ্চনা করুক কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জিকে দাবাইয়া রাখতে পারবে না। আর দেখুন, আবারও আবাসে অনিয়মের অভিযোগ। বসিরহাটে আঙুল উঠেছে বিজেপি প্রাক্তন কাউন্সিলরের দিকে। কাটোয়ায় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড
এখানকার ভবানীপুরের বাসিন্দা নমিতা মিস্ত্রি, পাশেই হালদারপাড়ার বাসিন্দা আলপনা দেবনাথ। দুজনেই 2018 সালে আবাসের টাকা পান। তারপর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। তাই দুটি বাড়িতেই শৌচালয় নেই। একটি বাড়িতে প্লাস্টার হলেও আরেকটি বাড়িতে তাও হয়নি। ঢালাইয়ের একাংশ খসে পড়েছে। কেন এমন অবস্থা? দুজনেরই অভিযোগের আঙুল তৎকালীন বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের দিকে। অভিযোগ, আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকে 2018 সালে। এরপরেই নমিতা এবং আলপনার বাড়িতে যান তপন। আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এও অভিযোগ, দুজনকেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করেন। তারপর সেই টাকা নিয়ে নেন তপন, কিন্তু বাড়ির কাজ শেষ করেননি। উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই সইটা করে দেন, ঘরে তো কাজ করতে হবে, কাজ করে দেবো। এইবার আমি বাড়ি সই করে দিয়েছি, তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি। কে সই করে নিয়েছিল? ওই কাউন্সিলর তখন দেবে না। বাড়ি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তো হয়নি, আর আমি যে কিছু করবো আমার তো সে সামর্থ্য নেই। টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে, তা আলপনা দেবনাথ। এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত, তখন দেবনাথ। এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে। এই যে বাড়িটা কমপ্লিট হয়নি, তারপর আর উনি কিছু বলেননি? না, আমি কিছু বলিনি। আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয়। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আলপনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে জন্য আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে, এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। কারো কাছে পয়সা নিয়ে আমার কোনো প্রশ্নও আসেনি। টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে, এটা আমি জোর গলায় বলতে পারি। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা নীলমাধব ভট্টাচার্য, তৃণমূল কর্মী। গ্রামে মাটির বাড়ি, শহরে ফ্ল্যাট। এই নীলমাধবের স্ত্রীর নাম আবাসের তালিকায়। আর দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে। সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত। আপনি দেখে নিন, আমার বাড়িতে কাঁচা বাড়ি। ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে? না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। পলসোনার কুয়ারা গ্রামের বাসিন্দা মিলন কুমার ঘোষ, ইনিও তৃণমূল কর্মী। অভিযোগ, দুটি জায়গায় তার নাম আবাসের তালিকায়। তালিকায় রয়েছে তার মায়ের নামও। কার কার নাম এসছে? আমার আর মায়ের। আর একটা ঘর নাম এসছে, আপনার দুটো নাম আছে, সেটা জানা নাই আমার। একই বাড়িতে তো থাকেন, তাহলে দুটো ঘর এলো, আপনারও এলো, মায়েরও এলো। আমরা আলাদা আলাদা থাকেন? হ্যাঁ। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে দুবার, চারবার, পাঁচবার ইনকোয়ারি করছে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। বসিরহাট থেকে অনুপম সাহা এবং কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। খবর দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা, আর আমাদের খবরের জের 5 বছর পর মিলল 2000 টাকার মানি অর্ডার। বীরভূম থেকে পুরুলিয়ায় টাকা পাঠাতে হয়রানির এক শেষ। হেঁটে 34 ঘন্টার পর তাও টাকা পেতে, মাত্র 2000 টাকা পেতে বছরের পর বছর পার। 15ই নভেম্বর আমরা খবর সম্প্রচার করি, আর তারপরে করার নির্দেশ থাকে যোগাযোগ ভবনের। অবশেষে মিলল টাকা। বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ায় ডক্টরডাঙ্গা, দূরত্ব 150 কিলোমিটার। হেঁটে গেলে সময় লাগে 34 ঘন্টা। অভিযোগ, 5 বছরেও এই দূরত্ব পেরিয়ে পৌঁছয়নি মানি অর্ডার। 2 জেলার পোস্ট অফিসে ঘুরেও হয়নি সুরাহা। শেষমেশ নিউজ 18 বাংলার খবরের জেরে পৌঁছলো টাকা, 2000-এর মানি অর্ডার। আমি রাজনগর পোস্ট অফিস থেকে আমার স্ত্রীকে পুরুলিয়ায় টাকা পাঠিয়েছিলাম 2000 টাকা, 5/7/19। সে টাকাটা দীর্ঘদিন যাবৎ পড়েই থাকে। আমি তার মধ্যেও অনেকদিন যাই, অনেকবার যাই পোস্ট অফিসে, তো কোনো সুরাহা হয়নি। পরে আমি নিউজ 18 বাংলাকে জানাই, সেখানে ব্যাপকভাবে প্রচার হয়। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। বীরভূমের রাজনগরের বাসিন্দা আফরোজ হোসেন ওষুধের দোকানে কাজ করেন। তার স্ত্রী সাবিয়া খানম থাকেন পুরুলিয়ায় বাবার কাছে।
আফরোজের দাবি 2019 সালের জুলাইতে পুরুলিয়ায় স্ত্রীকে 2000 টাকা মানি অর্ডার করেন। টাকা না পৌঁছনোয় ডাকঘরে অভিযোগ জানান, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি। এই 5 বছরে অনেকবার পুরুলিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছেন আফরোজ, কিন্তু মানি অর্ডার পৌঁছয়নি। রানার হেঁটে গেলেও 34 ঘন্টায় টাকা পৌঁছে দিতেন। প্রশ্ন ওঠে, আধুনিক যুগে পোস্ট অফিস তা পারল না কেন? 15 নভেম্বর এই খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। তারপরেই তৎপর হয় যোগাযোগ ভবন। শেষ পর্যন্ত যোগাযোগ ভবনের কড়া নির্দেশে মিলল টাকা। 5 বছর পর মিলল 2000-এর মানি অর্ডার। 5 বছর পর আজকে 2000 টাকা পাওয়া গেল। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের মাধ্যমে যখন আমরা রিপোর্ট করেছিলাম তো ওনাদের মাধ্যমে টাকাটা পাওয়া গেছে। সবকিছু ওনাদের মাধ্যমেই হলো। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির লাইফলাইন করলার দূষণ ঠেকাতে উদ্যোগ। নর্দমার জল পরিশ্রুত করে ফেলা হবে নদীতে, আর এর জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত। অনেকেই বলেন কলকল শব্দে নদীর জল বয়ে যেত, এর জন্যই এই নদীর নাম হয়ে ওঠে করলা। জলপাইগুড়ি শহরের লাইফলাইন, কিন্তু করলায় এখন দূষণের বিষ। রাজ্যে দূষিত নদীর তালিকায় 13 নম্বরে আছে করলা। এই করলাকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ, নর্দমার জল পরিশ্রুত করে নদীতে ফেলার সিদ্ধান্ত। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে। জলপাইগুড়ির 25টি ওয়ার্ডে নর্দমার জল মিশিয়ে করলায় ঠিক হয়েছে নর্দমার জল পরিশ্রুত করে করলায় ফেলা হবে। এই সিদ্ধান্ত হয়েছে পুর নগরোন্নয়ন দপ্তর এবং পুরসভার বৈঠকে। সেখানে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। সিদ্ধান্ত হয়েছে নর্দমার জল পরিশোধনের জন্য তৈরি হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পের খরচ ধরা হয়েছে 50 কোটি টাকা। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি। আমরা চাই নদীটা ভালো থাকুক, পরিষ্কার থাকুক, এটাই আমরা চাই। কিন্তু মিউনিসিপ্যালিটি কথা করবে, তারা করে যাচ্ছে, কিন্তু মানে পাবলিক সেটা শুনছে না। আজকে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে করলাকে যেভাবে পরিশোধিত করা দরকার সেটা যেন করা হয়, এই দিকটা একটু দেখতে বলবো, সরকারকে অনুরোধ করবো। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।